বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? গতদিনে যে বিষয় নিয়ে পড়াশোনা হয়েছিল সেগুলোর কি হোমওয়ার্ক সবাই করেছো? আচ্ছা, তো আজকে আমাদের পড়ার যে বিষয়, সে বিষয়টি দেখো, বোর্ডে লেখা আছে, ভালোভাবে খেয়াল করে দেখো। দুটি রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় পদক্ষেপ সৃষ্টির শর্ত। এটা আমাদের আজকের পড়াশোনার হেডলাইন। আমরা ক্লাস নবম শ্রেণী থেকে দেখে এসেছি যে দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ একত্রে মিশ্রিত করলে পদক্ষেপ তৈরি হয়। যেমন সিলভার নাইট্রেট যোগ সোডিয়াম ক্লোরাইড। সিলভার নাইট্রেটের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড দেওয়া যায় তাহলে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়ে, এটা আমরা সবাই জানি। সোডিয়াম নাইট্রেট তৈরি হয় যেটা দ্রবণে আয়নিক অবস্থায় থাকে। এই যে ডাউনওয়ার্ড এরো শব্দের অর্থ হলো সিলভার ক্লোরাইডের পদক্ষেপ সৃষ্টি। এরকম উদাহরণ আরো আছে, তোমরা সবাই জানো। জিঙ্ক ক্লোরাইডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয় জিঙ্ক হাইড্রক্সাইডের পদক্ষেপ করবে পাশাপাশি সোডিয়াম ক্লোরাইড তৈরি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি নাও, সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের পদক্ষেপ করে এরকম উদাহরণ অনেক আছে। আমরা নবম শ্রেণী থেকে এই পড়াশোনাগুলো করেছি যে দুটি রাসায়নিক পদার্থ পরস্পর বিক্রিয়া করলে কোনো কোনো ক্ষেত্রে পদক্ষেপ সৃষ্টি হয়। এইটুকুই ক্লাস 10 এর পড়া ছিল। ইন্টারমিডিয়েটে এসে আমাদের একটু অ্যাডভান্স আলোচনা হলো যে এই পদক্ষেপটা পড়বে কি পড়বে না, পদক্ষেপটা কখন পড়বে কখন পড়বে না, পদক্ষেপটা আদৌ পড়বে না কি পড়বে, এইসব বিষয় নিয়ে ইন্টারমিডিয়েটের আলোচনা।
আমাদের 11 ক্লাসে এই বিষয়গুলো জানতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই কারণেই আমাদের আজকের এই টপিক লেখা, যে দুটি রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় পদকের সৃষ্টির শর্ত কি, সেই শর্ত সেটা আমাদের শিখতে হবে। আসো আমরা সেই শর্ত নিয়ে আমরা আলোচনায় আসি। তাহলে তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি এখন, তোমরা বলো তো পদক্ষেপ কি? আজকে যে যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে থেকে তোমাদেরকে যদি 1 মার্কের প্রশ্ন জিজ্ঞেস করা হয় পদক্ষেপ কি, তোমরা কি বলবে? হ্যাঁ, 2, আমরা যে বিক্রিয়াগুলো লিখেছি সেই বিক্রিয়াগুলো দেখলেই পদক্ষেপের সংজ্ঞা দেওয়া যায়। দুটি রাসায়নিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে যদি পাত্রের তলায় পদার্থ জমা হয়, তাহলে সেই পদার্থকে আমরা অধক্ষেপ বলি। সেই পদার্থকে আমরা অধক্ষেপ বলি। ওকে, তাহলে এখন আমরা দেখব যে অধক্ষেপ সৃষ্টির শর্ত। তোমরা সবাই ভালোভাবে কথাগুলি লেখো। ভালো করে দেখো, আয়নিক গুণফল KIP গ্রেটার দেন দ্রাব্যতা গুণফল KS। আয়নিক আই গুণফলের ইংরেজি প্রোডাক্ট পি, IP আয়নিক প্রোডাক্ট। দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতার ইংরেজি সলিউবিলিটি, গুণফলের ইংরেজি প্রোডাক্ট, মানে দ্রাব্যতা গুণফল সলিউবিলিটি প্রোডাক্ট এস। সংক্ষেপে আমরা লিখি KIP গ্রেটার দেন KS। এই শর্ত যদি মেনে চলে তাহলে কি হবে? পদক্ষেপ করবে। সবাই আমরা ভালোভাবে শুনেছি কথা। কোন পদার্থের আয়নিক গুণফল এর মান ওই পদার্থের দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে যদি বড় হয়, তাহলেই পদার্থ অধঃক্ষেপিত হবে। পরিষ্কার সবার? ওকে, তাহলে এই শর্তের সাপেক্ষে এখন আমরা এখন এক্সপেরিমেন্ট ঠিক বলবো না, আমরা এখন গাণিতিক ভাবে প্রমাণ করবো আর কি, যে অধঃক্ষেপ পাবো কি পাবো না। কারণ এক্সপেরিমেন্ট করতে হলে আমাদের ল্যাবের প্রয়োজন, আমরা ল্যাবে এগুলো দেখেছি। এখন আমরা আজকে থিওরিটিক্যালি দেখব, তাত্ত্বিকভাবে আমরা দেখব যে পদক্ষেপ আসলে করবে না করবে না। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট প্রয়োগ করে গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে
ধরা যাক এরকম একটা পাত্র আছে, এখানে আর একটা পাত্র আছে। এখন এই দুই পাত্রে আমরা রাসায়নিক পদার্থ নিব। রাসায়নিক পদার্থ নিয়ে আমরা অঙ্ক করব যে পদক্ষেপ হবে কি হবে না। এই পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এই পাত্রে সোডিয়াম ফ্লোরাইড আছে। এখন কতটুকু করে আছে এই পরিমাণটা আমাদেরকে আগে ডিটারমিন করতে হবে। 100 মিলিলিটার 0.3 মোলার এতটুকু ক্যালসিয়াম ক্লোরাইড আছে, আর সোডিয়াম ফ্লোরাইড আছে ধরা যাক 200 মিলিলিটার 0.4 মোলার। এখন আমরা এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা প্রুফ করব। আমাদের কোশ্চেন হলো এটা 1 নম্বর পাত্র, এটা 2 নম্বর পাত্র। আমাদের এখন সিকিউ কোশ্চেনটা হলো 1 নম্বর পাত্র দ্রবণের মধ্যে 2 নম্বর দ্রবণ মিশ্রণে পদক্ষেপ সৃষ্টি হবে কি না, এটা আমাদের কোশ্চেন। পদক্ষেপ সৃষ্টি হবে কি না। এখন এখানে একটা তথ্য দেওয়া থাকবে, কেএসপি ভ্যালু এটা দেওয়া থাকবে। কেএসপি ফর ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইড এই তথ্যটা দেওয়া থাকবে। ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি মান দেওয়া থাকবে 4.0 × 10⁻⁻11 এরকম তথ্যটা দেওয়া থাকবে। এখন আমাদের এই তথ্যের উপর ভিত্তি করে বের করতে হবে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের পদক্ষেপ সৃষ্টি হবে কি হবে। আমরা তাহলে এখন ধীরে ধীরে অঙ্কটা করি। আমরা এই তথ্যটা মনে রাখবো, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল 4.0 × 10⁻11। এখন অঙ্ক করতে গেলে দেখো একটু খেয়াল করতে হবে যে এই দ্রবণটা যখন এই দ্রবণের মধ্যে যোগ করব, আয়তন তখন 100 আর 200 মিলে 300 হয়ে যাবে। তা আয়তন যদি 300 হয় তাহলে দ্রবণের এই ঘনমাত্রা কি হবে, চেঞ্জ, ঘনমাত্রা পরিবর্তন। আবার এটা যখন এই পাত্রের মধ্যে যোগ করব তখন আয়তন 200 আর 100 300 হয়ে যাবে, তখন এর দ্রবণের যে ঘনমাত্রা সে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি যে মোলারিটি ইকুয়াল টু মোল পার লিটার, এই কথাটা আমরা সবাই জানি। আয়তন বাড়লে
আয়তন বাড়লে মোলারিটি কমবে, আয়তন কমলে মোলারিটি বাড়বে। দ্যাট মিন্স আয়তনের পরিবর্তন ঘটলে মোলারিটির পরিবর্তন ঘটবে, এটা আমরা সবাই জানি। সেই কারণে আমাদের দুটো পাত্রের দ্রবণ যদি একত্রে মিশ্রিত করি তাহলে এই ঘনমাত্রা 0.3 মোলার, এই 0.4 মোলার, এটা ফিক্স থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা চেঞ্জ হয়ে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, সেটা আমরা এখন বের করব। কিভাবে লিখবে? ফার্স্ট এরকম লিখবে, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো V1S1 V2S2 এর ফর্মুলা আমরা সবাই জানি। এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? এই যে দেখো, এই যে ফর্মুলা, মোলারিটি ইকুয়াল টু মোল পার লিটার, এই ফর্মুলা থেকে আসলো। কি তাহলে? মোল ইকুয়াল টু মোলারিটি ইনটু লিটার। মোল, মোলকে এন দেওয়া হয়, আর এখানে মোলারিটি ইনটু লিটার। মোলারিটি আয়তনকে ভি লেখা হয়েছে আর মোলারিটিকে এস লেখা হয়েছে। এই V1S1 প্রাথমিক অবস্থায়, আর ওইটা দ্রবণটা দেওয়ার ফলে পরিবর্তিত অবস্থায় V2S2। এটা একটা মোল, এটা প্রাথমিক মোল সংখ্যা, এটা হলো পরিবর্তিত মোল সংখ্যা। এই জন্য আমাদের লেখা আছে V1S1 V2S2। কারণ এই পদার্থ তো আর চেঞ্জ হচ্ছে না, এই পদার্থ যা ছিল, যতটুকু ছিল ততটুকুই আছে, পরিবর্তন হয়নি, শুধু আয়তনের পরিবর্তন হয়েছে, কিন্তু ক্যালসিয়াম আয়ন যা ছিল সেটুকুই তো আছে। সেজন্য শুরুতে যে মোল সংখ্যা, পরবর্তীতে মিশ্রণের পরেও ক্যালসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা সমান। কারণ বাইরে থেকে তো আমি ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করিনি, বাইরে থেকে আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করিনি, যেটা আছে এখানে সেটাই আছে। যার জন্য এই ক্যালসিয়াম ক্লোরাইডের প্রাথমিক মোল সংখ্যা এবং মিশ্রণের মোল সংখ্যা সমান থাকবে। এই কারণে V1S1 ইকুয়াল টু V2S2। তাহলে আমরা এখন দেখো, এখানে আমাদের বের করতে হবে S2 ইকুয়াল টু V1S1 ভাগ, আমাদের এটা বের করতে হবে। তাহলে এখানে V1 এর মান আমরা বসিয়ে দিই। V1 প্রাথমিক অবস্থায় কত? 100 ইনটু S1 এর মান কত? 0.3। V2 কত? 200 100 300। এটা এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা সবাই করে ফেলো। ক্যালকুলেশনটা কি হবে? এটাকে এটা দিয়ে গুণ দিলে 30 হয়, তো 30 ভাগ 300, 30 ভাগ 300 করলে স্বাভাবিকভাবে 0.1। তাহলে পরবর্তী ঘনমাত্রা 0.1 মোলার। দেখো আগে ছিল 0.3 মোলার, এখন যেহেতু দ্রবণ যোগ করার ফলে আয়তন বেড়ে গেছে, ঘনমাত্রা কমে গেছে, এই কমে কত হলো এটা আমাকে বের করতে হবে। তাহলে এই ঘনমাত্রাটা কার? এই ঘনমাত্রা হলো ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা হবে, ক্যালসিয়ামের ঘনমাত্রাও ঠিক তাই হবে, একই। কারণ 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন আসে। তাহলে আমরা পরবর্তী কাজটুকু করে নেই। তাহলে এটুকু আমরা এবার সবাই লেখা হয়েছে। ওকে, এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যখন পাত্রের মধ্যে আয়নিত হবে, তখন ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন এইভাবে আয়নিত হবে। তাহলে এটার ঘনমাত্রা যদি এখন 0.1 মোলার হয়, তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে? 0.1 মোলার হবে। কারণ এটা 1 মোল থেকে 1 মোল তৈরি হয়েছে, তাহলে 0.1 মোল থেকে 0.1 মোল তৈরি হবে। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা হবে, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা তাই হবে। স্বাভাবিকভাবে ক্লোরিনের ঘনমাত্রা তখন কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। 1 মোল থেকে 2 মোল, তাহলে 0.1 মোল থেকে 0.2 মোল, দ্বিগুণ হয়ে যাবে। না, আমাদের এটা লাগবে না, আমাদের লাগবে শুধু অঙ্ক করার জন্য লাগবে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা এটা সাইড নোট করে রাখি। আমরা এই ক্যালকুলেশন থেকে আমরা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে পারলাম। তাহলে এখানে সাইডে আমরা লিখে রাখি যে মিশ্রণে ক্যালসিয়াম আয়ন ঘনমাত্রা সমান 0.1 মোলার। এই কথাটা আমরা মনে রাখি।
এই কথাটা আমাদের মেমোরিতে রাখতে হবে। এবার আমরা শুরু করব সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে। সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ওই একই নিয়ম V1S1 ইকুয়াল টু V2। আমি আবারও বলছি মোল সংখ্যা সমান। আমি বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড কিন্তু বাইরে থেকে যোগ করি, যে সোডিয়াম ফ্লোরাইড আছে ততটুকুই আছে, অর্থাৎ শুরুতে যে মোল সংখ্যা মিশ্রণে যে ওই একই মোল সংখ্যা, জাস্ট পরিবর্তন হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে। এই জন্য সূত্র লিখেছি V1S1 ইকুয়াল টু V2। তাহলে আমরা V2 সমান V1S1 ভাগ 7 S2 ইকুয়াল টু, বলে দেখি V1 কত? হ্যাঁ ঠিক বলছো 200। S1 কত? হ্যাঁ 0.4। মোটা আয়তন কত? রাইট 300। এখন এটাকে ক্যালকুলেশন, এটা স্বাভাবিকভাবে ক্যালকুলেশনটা চট করে আমরা বলতে পারবো না, একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে 200 ইন্টু 0.4 80 হবে ভাগ 300। 80 কে 300 দিয়ে ভাগ করলে এটার রেজাল্ট আসে 0.266 এত মোল। এই ক্যালকুলেশন এসেছে। আশা করি ক্যালকুলেশন ভুল করি নাই, আমি যা দেখলাম ঠিক আছে। এখন এই ঘনমাত্রাটা কার? সোডিয়াম ফ্লোরাইড। দেখো কত ছিল ঘনমাত্রা? 0.4 মোলার ছিল, 0.4 মোলার ছিল। এখন ঘনমাত্রাটা কমে গেছে। কেন কমেছে? কারণ দুইটা দ্রবণ মিশ্রিত করেছি, তার আয়তন বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেছে। ভলিউম বেড়ে ঘনমাত্রা কমে যায়। ঘনমাত্রার ইংরেজি কি? কনসেন্ট্রেশন। রাইট, ঘনমাত্রাকে আমরা কনসেন্ট্রেশন বলে থাকি। কনসেন্ট্রেশন শব্দ কিন্তু আমরা মনোযোগ বোঝায়। আমরা যখন লিটারেচার ইউজ করব, ইংলিশ স্যারেরা যখন কনসেন্ট্রেশন বলবে তখন তারা মনোযোগ বোঝাবে। মানে আমি কেমিস্ট্রি বা আমরা কেমিস্ট্রি টিচার যারা বলবো কনসেন্ট্রেশন, তখন তোমরা সবাই কনসেন্ট্রেশন এখানে ঘনমাত্রা বোঝাচ্ছে, পরিমাণ। আচ্ছা, তাহলে এখন সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা, সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা তাহলে আর ফ্লোরিন আয়নের ঘনমাত্রা কি হবে? সমান হবে আগের মতোই 0.266 আতমোলার। আগের মতোই যে সোডিয়াম আয়ন ফ্লোরিন আয়ন দান করবে 1 মোল থেকে 1 মোল, অর্থাৎ ফ্লোরিন আয়ন সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা সমান থাকবে। তাহলে আমরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ কোয়ারি নেই? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা তাহলে এর পরবর্তীতে আলোচনায় আসবো। ফ্লোরিন আয়ন ঘনমাত্রা আমরা কত পেলাম? 0.266 এত মোলার। আমরা ফ্লোরিন আয়ন ঘনমাত্রা পেয়েছি। এখন আমরা এই তথ্য থেকে আমরা আয়নিক গুণফল পাবো। তাহলে দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড যখন আয়নিত হবে তখন ক্যালসিয়াম আয়ন প্লাস দুটো ফ্লোরিন আয়ন তৈরি হবে। তাহলে তার কে আইপি কত হবে? ক্যালসিয়াম আয়ন ইনটু ফ্লোরিন আয়ন কয় মোল? কয়বার? 2 মোল। তো 2 মোল হলে 2 বার হবে, 2 মোল হলে 2 বার হবে। গত ক্লাসে বলেছি, এর আগে দুটো ক্লাস আগে আমরা করেছি, তখন বলেছি 2 মোল আছে দুইটা 2 বার হবে। তো 2 বার এভাবে না লিখে আমরা অঙ্কের নিয়মে, দুইটা সূচকের নিয়মে আমরা এটা দেই, এটাকে স্কয়ার করে দিই। পরিষ্কার সবার? ওকে, এখন আমরা দেখো ক্যালসিয়াম ঘনমাত্রা মান 0.1, ফ্লোরিন আয়ন ঘনমাত্রার মান 0.266 এত স্কয়ার। এখন এই প্রবলেমটা এখন আমাদের সলভ করতে হবে। অঙ্কটা ক্যালকুলেশনটা সবাই করে ফেলো। এত গুণন 0.266 গুণন
0.1. ওকে, প্রবলেম সলভ আমি করে ফেলেছি। 7.11 10 to the power minus 3, 10 to the power minus 3. এই এখন এখানে খেয়াল করে দেখো যে এই মানটা পাওয়া গেছে, এই গুণফলটা। এই গুণফলটা এখন আমাদের দেখতে হবে সেই শর্ত কি ছিল। এখন আমরা এটা মুছে দেই, এগুলো প্রয়োজন নেই। শর্ত কি ছিল সবাই বলো দেখি, অযৌক্তিক সৃষ্টির শর্ত কি? ইমাম মেহেদী তুমি বলো। হ্যাঁ রাইট, বলো। রিফাত হোসেন শর্তটা কি বলো, বলো রিফাত। হ্যাঁ রাইট, রফিউল আজিম বলো। হ্যাঁ, তাহলে শর্তটা সবাই ঠিক বলেছো। শর্ত হলো কে আইপি গ্রেটার দেন কেস, এই শর্তটা। এই শর্ত হলে এই অবক্ষেপ করবে। তাহলে এই মানটা হলো কে আইপি, আর কেএসপি এর মান কত ছিল? তোমাদের অঙ্ক করার শুরুতেই আমি তোমাদেরকে দিয়েছিলাম। অঙ্ক করার শুরুতে খাতা দেখো সবাই, খাতা দেখে বলো অদক্ষেপ মান কত ছিল। কেএসপি এর মান ছিল 4.0 into 10 to the power minus 11, এই মানটা দেওয়া ছিল। তাহলে তুমি বলো এখন এই মানটা বড় না এই মানটা বড়? স্বাভাবিকভাবেই এই মানটা বড়। সবাই খেয়াল রাখবে, সবাই 11 দেখে দেখো এই মানটা বড় বলে, আর এটা 3 দেখে এই মানটা ছোট বলে। কিন্তু আমাদের তো বুঝতে হবে আমরা এখন ম্যাচিউরড হয়েছি, এই ভুলটা তো আমাদের করা যাবে না। এখানে -11 আর এখানে -3, তো -11 ছোট, -3 বড়। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এখন অঙ্ক আমরা ফিনিশিং দিতে পারি কিভাবে দেখো। এখন অঙ্কে ফিনিশিং দিতে পারি যে কে আইপি গ্রেটার দেন কেএসপি, যেহেতু কে আইপি গ্রেটার দেন কেএসপি, সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডের পদক্ষেপ করবে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এই ছিল আমাদের প্রবলেম। আমরা তাহলে সবাই কি প্রবলেম বুঝতে পেরেছি? অঙ্ক রাইট। আমরা এরকম অঙ্ক আরেকটি করব, তবে আরেকটা অঙ্ক করার আগে তোমাদেরকে আমি আরেকটু মূল্যায়ন করে নেই। আমি আরেকটি বিষয় তোমাদেরকে কোশ্চেন করব। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো যে আমার কথা তোমরা শুনেছো। তোমরা তো খুব ভালো ছেলে মেয়ে, তোমরা সবাই আশা করি আমার কথা শুনেছো। আমি এখন তোমাদেরকে কোশ্চেন করব। কোশ্চেনটা হলো দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য যেভাবে লেখো পার্থক্য। তাহলে পার্থক্য কি দাঁড়াবে এখানে? তোমরা সবাই চিন্তা করো। দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল, এই প্রশ্নটা আমাদের উত্তর দিতে হবে। ঝটপট বলে ফেলো। ঝটপট বলে ফেলো। হ্যাঁ, পার্থক্যটা হলো যে দ্রাব্যতা গুণফল এই কথাটা
তুমি ঠিক বলছো, এটা সম্পৃক্ত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। আয়নিক গুণফলটা, হ্যাঁ দেখো, একটা দ্রবণ সাপোজ মনে করো সিলভার ক্লোরাইড, এটা আয়নিত অবস্থায় আছে, সিলভার আয়ন প্লাস ক্লোরিন আয়ন। আমরা এই যে সমীকরণ লিখি KSP ইকুয়াল টু সিলভার আয়ন টু ক্লোরিন আয়ন, এই যে কথাটা আমরা লিখি, এই কথাটা হলো সম্পৃক্ত অবস্থায় প্রযোজ্য। সম্পৃক্ত অবস্থা মানে সিলভার ক্লোরাইডে সম্পৃক্ত দ্রবণ, গত ক্লাসে আমরা বলেছি সিলভার ক্লোরাইডে সম্পৃক্ত অবস্থা যখন হবে দ্রবণটা, তখন সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন ঘনমাত্রার যে গুণফল, এই গুণফলটাকে বলা হবে কেএসপি, মানে দ্রাব্যতা। আর কেআইপিটা কি? কেআইপি ইকুয়াল টু সিলভার আয়ন ক্লোরিন আয়ন। এটাও সিলভার আয়ন ক্লোরিন আয়ন ঘনমাত্রাটাও কেআইপি, বাট কি এটা? এটা সম্পৃক্ত অবস্থা হতে, এটা সম্পৃক্ত অবস্থাতে হতে পারে, এটা অসম্পৃক্ত অবস্থাতেও হতে পারে, উভয় ক্ষেত্রেই হতে পারে। তাহলে এই হলো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য। দ্রবণ অসম্পৃক্ত অবস্থায় আয়নের গুণফল আয়নিক গুণফল, তখন দ্রাব্যতা গুণফল বলা হবে। দ্রবণটা যখন সম্পৃক্ত অবস্থা আছে, তখন আয়নের গুণফল দ্রাব্যতা গুণফল, দ্যাটস ওকে। আয়নের গুণফল আয়নিক গুণফল, দ্যাটস ওকে। সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল সেম। অসম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফল বলা যাবে, কিন্তু দ্রাব্যতা গুণফল বলা যাবে না। তাহলে কথাটা কি দাঁড়াবে এখন? রেজাল্ট ফিনিশিংটা সবাই লিখে নাও। লেখো সকল দ্রাব্যতা গুণফল হলো আয়নিক গুণফল, কিন্তু সকল না বলে কোনো দ্রবের বলি, তাহলে সব থেকে ভালো হবে কোনো পদার্থের বা কোনো দ্রবের, তাহলে কথাটা আরো ক্লিয়ার হবে। কোন দ্রবের দ্রাব্যতা গুণফল হলো আয়নিক গুণফল, কিন্তু আয়নিক গুণফল সর্বদা দ্রাব্যতা গুণফল নয়। আয়নিক গুণফল সর্বদা দ্রাব্যতা গুণফল নয়, কিন্তু কোন দ্রব্যের দ্রাব্যতা গুণফল সর্বদা আয়নিক গুণফল, সেম জিনিস সম্পৃক্ত অবস্থায়। তো তাহলে আমরা এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমাদের বিষয় হলো যে আমরা এই যে পদক্ষেপ সৃষ্টির শর্ত যে পড়ছি, এই পড়াটা কি জন্য পড়ছি? এটা কিন্তু ক্লাসে কিন্তু সাধারণত অনেকেই আমরা হয়তো প্লেস করি, কেউ করি না, আশা করি সবাই করি। তোমাদেরকে আবার আমি মেমোরিতে দিয়ে দিচ্ছি যে এই যে অদবের সৃষ্টির শর্ত, এটা পড়ে লাভটা কি, প্রয়োগটা কি, অ্যাপ্লিকেশনটা কি, সেটা আমাদের করতে। দেখো অঙ্কটা করলাম, এই অঙ্কটা করে আমরা অঙ্কটা দেখে বলতে পারবো প্রয়োগটা কি। দ্যাট মিন্স প্রয়োগ, আজকের এই শিখুন প্রয়োগটা কোথায়, কোন ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব। এখন মনে করো যে আমার ল্যাবে তোমার ক্যালসিয়াম ফ্লোরাইড নাই, ল্যাবে নাই ক্যালসিয়াম ফ্লোরাইড নাই। এখন আমি ক্যালসিয়াম ফ্লোরাইড আমার দরকার, আমি কি করব? আমি ল্যাবে আমার সোডিয়াম ফ্লোরাইড আছে,
ল্যাবে আমার ক্যালসিয়াম ক্লোরাইড আছে, আমি দুজনকে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইডের অধক্ষেপ সৃষ্টি করে ফেলবো। অধক্ষেপ সৃষ্টি হয়ে যাবে, তার সঙ্গে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে থেকে যাবে, দ্রবণের মধ্যে থেকে যাবে, এটা দ্রবণ অবস্থায় থাকবে, এটা অধক্ষেপ। তার মানে কি, আমার এই পদার্থটাকে তৈরি করে ফেললাম, আমি জানি যে এটা পড়লে এটা সেটা বিক্রিয়া করে অধক্ষেপ হবে। এখন অধক্ষেপ তৈরি করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দ্রবণের ঘনমাত্রা এমন ভাবে নিতে হবে, এমন ভাবে আয়তন নিতে হবে যেন তারা বিক্রিয়া করে পরস্পর বিক্রিয়া যেন কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হয়, যেন এই শর্তটা পালন করে। এই জন্য ল্যাবে আমাদের আগে ক্যালকুলেশন করে নিতে হবে, কারণ আমরা জানি ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি, এই কেএসপি এর মান আমরা জানি যে 4.0 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এই মানটা আমরা জানি, এই মানটা আমাদের কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রায়। তাহলে আমাকে অধক্ষেপ তৈরি করতে হবে, তাহলে নিশ্চয়ই আমাকে এই মানের চাইতে এই মানটা বাড়াতে হবে, এই মানটা বাড়াতে হবে। তার মানে এই সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা একটু বেশি নিতে হবে, ঘনমাত্রা এমন ভাবে নিতে হবে, আয়তন এমন ভাবে নিতে হবে যেন দুটা বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইডের অধক্ষেপ সৃষ্টি হয়। তাহলে আমরা সবাই বুঝতে পারছি প্রয়োগটা কোথায়। মানে কোন রাসায়নিক পদার্থ আমরা যদি তৈরি করতে চাই, উৎপন্ন করতে চাই, তখন আমরা তার অধক্ষেপ সৃষ্টি করব। অধক্ষেপ সৃষ্টি করে তাকে শাকন প্রণালীর সাহায্যে ফিল্টারেশনের মাধ্যমে আমরা পৃথক করব। পৃথক করে নিয়ে ওই পদার্থটা আমরা সেপারেট করবো এবং আমাদের নিজ প্রয়োজনে কাজে লাগাবো। এই কারণেই এই আজকের পড়া, আজকের মেজর পড়া কিন্তু এই কারণে। প্রয়োগ হলো একটা। দ্বিতীয় প্রয়োগ কি? দ্বিতীয় প্রয়োগ হলো যে কোন রাসায়নিক পদার্থের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে সেই ভেজাল গুলো দূর, ভেজাল পদার্থ অধক্ষেপ হবে। বলো স্বাভাবিকভাবে দুটো রাসায়নিক পদার্থ যখন বিক্রিয়া করবে করে অধক্ষেপ সৃষ্টি হবে, তাহলে ওই দ্রবণের মধ্যে যদি কোনো ভেজাল অপদ্রব্য থাকে, সে অপদ্রব্য গুলো তো আর অধক্ষেপ্ত হবে না। ক্লিয়ার ব্যাপারটা? কারণ আমাদের টার্গেট হলো যে ওই পদার্থটাকে সেপারেট করবো, ওই পদার্থটাকে পৃথক করবো, ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে আমরা সেইভাবে আমরা পদার্থ যোগ করব, মিশ্রিত করব, যার ফলে ওরা দ্রবণ থেকে আলাদা হয়ে বেরিয়ে চলে আসবে, আর দ্রবণের মাঝে অপদ্রব্যগুলো থেকে যাবে। কারণ অপদ্রব্যগুলোর যে দ্রাব্যতা গুণফল, সেটা তো আর এই মানের কে তোমার করবে না, অতিক্রম করবে না। দ্রাব্যতা গুণফল তাদের বেশি, কেআইপির মান এগুলার অনেক ছোট। যেটা কেআইপি বড়, কেএসপি অপেক্ষা সেটা অধক্ষিপ্ত হয়ে যাবে। আমাদের তাহলে কোনো পদার্থ পৃথক করার জন্য আমরা এই ব্যবহার করতে পারি। তাহলে দুটো প্রয়োগ আমরা বিশেষ করে আমরা শিখবো। নাম্বার 1 হলো কোন রাসায়নিক পদার্থ আমরা আমাদের ল্যাবে নাই আমরা করতে চাই, কোন রাসায়নিক পদার্থ তৈরি করার ক্ষেত্রে, প্রস্তুত করার ক্ষেত্রে। আর দ্বিতীয় হলো যে অপদ্রব্য হতে রাসায়নিক পদার্থকে পৃথককরণ করার ক্ষেত্রে। তাহলে এগুলো লিখে দিতে হবে। দেখো, কোন রাসায়নিক পদার্থ তৈরিতে, রাসায়নিক পদার্থ তৈরিতে নাম্বার 2 হলো অদ্রব্য যে কাঙ্ক্ষিত পদার্থকে কাঙ্ক্ষিত পদার্থ পৃথকীকরণে, কাঙ্ক্ষিত পদার্থ পৃথকীকরণে। তার মানে আমাদের এই মেন দুটো প্রয়োগের জন্য আজকের আমাদের পড়াশোনা। খালি থিওরিটা পড়লাম, অঙ্ক করলাম, হয়ে গেল, তা তো হবে না। আমাদেরকে আসলে জানতে হবে যে পড়াটা কি, পড়াটা কেন করছি, কি জন্য করছি। অতএব এটাই মেজর আমাদের, এই যে পড়াটা প্রয়োগ, এই পড়াটাই হলো আসল। কারণ আমরা আজকে কেমিস্ট্রি থেকে পড়াশোনা করে যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাব, তখন আমাদের লাগবে, ইন্ডাস্ট্রিয়াল জব করতে গেলে লাগবে। যে কোনো ইন্ডাস্ট্রির পরীক্ষা গেলে এগুলা জিজ্ঞেস করবে, এগুলা জিজ্ঞেস করলে পারলে চাকরি হবে, আদারওয়াইজ চাকরি হবে না। কেউ কোনো পরীক্ষা বলবে না যে এগুলা অঙ্ক ওঠা কর, অ্যাডমিশন টেস্টে এগুলা দিয়ে, এত বড় বড় অঙ্ক অ্যাডমিশন টেস্টে, এটা বোর্ড পরীক্ষা। কিন্তু আসল জিনিস হলো এগুলা ছোট ছোট জিনিস দিয়ে টেস্ট করা হবে, যে তুমি জিনিস বুঝো কিনা, জিনিস পারো কিনা, তোমার সেগুলো মেমোরিতে আছে কিনা।
তো আমরা আজকে যা আলোচনা করলাম এই আলোচনার উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেব। আমাদের আজকের পড়াশোনার আলোকে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্ক গুলো সবাই লিখবে ভালোভাবে, সবাই মনোযোগ সহকারে হোমওয়ার্ক গুলো লিখবে। দুটো পাত্র একটা পাত্রে দেওয়া আছে তোমার ফেরিক ক্লোরাইড, এই পাত্রে দেওয়া আছে ফেরিক, এই পাত্রে দেওয়া আছে সোডিয়াম হাইড্রাইড, এটাতে দেওয়া আছে 30 মিলিলিটার 0.2 মোলার দ্রবণ, আর একটা দেওয়া আছে মনে করো 40 মিলিলিটার 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। প্রথম প্রশ্ন হলো ক নাম্বার, কোশ্চেন, পদক্ষেপ কি? 1 নম্বর কোশ্চেন। ক নাম্বার কোশ্চেন, দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য লিখুন। এটা 2 নম্বর কোশ্চেন। সবাই লেখো। ওকে, তাহলে মুছে দিলাম। এবার সবাই গ নাম্বার কোশ্চেন লেখো। ক্লোরাইড দ্রবণে ক্লোরিন আয়ন ঘনমাত্রা এটা 3 নাম্বার কোশ্চেন, এটা 3 নম্বর থাকবে। এবার ঘ নাম্বার কোশ্চেন সবাই লেখো। দ্রবণদ্বয় মিশ্রিত করলে পদক্ষেপ সৃষ্টি হবে কি? এখানে স্বাভাবিকভাবে একটা তথ্য দেওয়া থাকবে। কেএসপি আর কেএসপি লেখো ফেরিক হাইড্রোক্সাইড, কেএসপি ফর ফেরিক হাইড্রোক্সাইড 3.2 10 to the power minus 15, এটা হলো কেএসপি ফর ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে গ নাম্বার কোশ্চেন ক্লোরিন আয়ন ঘনমাত্রা বের করো। ঘ নাম্বার কোশ্চেন হলো দ্রবণদ্বয় মিশ্রিত করলে অধিকের সৃষ্টি হবে কি না, হবে কি? কেএসপি মান কেএসপি টা কার? তাহলে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে, ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। তাহলে এই প্রবলেম গুলো করে আমরা আগামী দিন সবাই তোমরা দেখাবে। আর আমাদের আগামী দিনের পড়াশোনার বিষয় আমরা একটু মৌখিকভাবে এখনই বলে দিতে চাই। আগামী দিন এই গুণগত রসায়নের উপরে আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আগামী দিনের পুরো ক্লাস 45 মিনিট ক্লাস হবে, পুরো এমসিকিউ নিয়ে আলোচনা হবে। আমরা যেহেতু এখন থিওরি পড়েছি, অঙ্ক পড়েছি, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবই করছি, সব রকমই করছি, কিন্তু আগামী দিনের ক্লাসটা পুরোটা ক্লাস আমরা
বহু নির্বাচনী নিয়ে রাখবো। অধ্যায় দ্বিতীয়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। তো আজকের ক্লাস আমরা রাখছি। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।